আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 2 নাম্বার পার্ট। তো যারা প্রথম পার্ট এখনো দেখেননি তারা দেখে আসতে পারেন। তো চলুন এখন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। উদাসীন এক বিকেল, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চক্ষু নিবিষ্ট আছে দূর আকাশ পানে। পরিবেশটা কেমন গুমুট, গাছের পাতাগুলো কেমন স্থির হয়ে আছে। এখন তো বিকেলের এক শান্ত বাতাস প্রয়োজন ছিল, যাতে স্নিগ্ধ বাতাসের স্পর্শ লাগতেই মন আর শরীর দুটোই প্রশান্তি লাভ করতে পারে। স্নিগ্ধ বাতাসের দেখা না মিললেও নিশাতের ভারাক্রান্ত মনটা ভালো করে দেওয়ার জন্য অর্থের আগমন ঘটলো। নিশাতের পাশে দাঁড়িয়ে নিশাতকে হালকা ধাক্কা মেরে বলল, কি ভাবছো ভাবি, মন খারাপ? অর্থের প্রশ্ন শুনতে অর্থের দিকে ঘুরে তাকালো নিশাত। হাসার চেষ্টা করে প্রত্যুত্তর করলো, না আমি ঠিক আছি, রুমে থাকতে বের হয়েছিলাম তাই এখানে একা দাঁড়িয়েছিলাম। অর্থী বলল, আচ্ছা তাহলে চলো আমরা নিচে ঘুরে আসি। নিশাতের কথা শেষ হতেই কথাটা বলে উঠলো অর্থী। নিশাত সম্মতি জানিয়ে অর্থীর সাথে নিচে নেমে এলো। অর্থী নিশাতকে একসাথে নিয়ে সদর দরজা পেরিয়ে বাইরে চলে এলো। বাড়ির বাইরে একটা বাগান, এখানে ফুলের গাছ সহ কিছু ফলের গাছও আছে। সেই বাগানের দক্ষিণ পাশ ঘেঁষে বড় একটা গাছের নিচে একটি টি টেবিল আর কিছু চেয়ার রাখা, তার উপরে আচ্ছাদনে ঘেরা, যাতে বৃষ্টি এলেও সবাই নির্বিঘ্নে বসে থাকতে পারে। হয়তো অবসরে সবাই এখানে এসে আড্ডা দেয়। নিশাতকে নিয়ে সেখানেই বসে পড়লো অর্থী। নিশাত আশপাশটা ভালো করে দেখলো, এই বাড়ির সবকিছুই কেমন রাজকীয় ভাব। টাকা থাকলে বোধহয় এসব কিছুই না। নিশাতকে চুপচাপ দেখে অর্থী ডেকে উঠলো, ভাবি চুপচাপ আছো কেন? পাশ থেকে চক্ষু হটিয়ে অর্থীর দিকে নিবিষ্ট করলো, দুনামনা করে বলল, তুমি তো আমার অনেক বড়, তোমাকে কি আপু বলে ডাকতে পারি? অর্থী মুচকি হেসে জবাব দিল, তোমার থেকেও এতটা বড় নই, সবে দ্বিতীয় বর্ষে পড়ি। তবে তুমি চাইলে আপু ডাকতেই পারো, আমি বারণ করবো না, কিন্তু আমি তোমাকে ভাবি বলেই ডাকবো, নয়তো বাড়ির সবাই রাগ করবে আমার উপর। নিশাত প্রত্যুত্তরে শুধু মুচকি হাসি উপহার দিল। অর্থী টুকটাক কথা বলতে লাগলো। অর্থী কথা বলার ফাঁকে নিশাতের দিকে তাকালো। গায়ের রংটা তার গায়ের থেকে একটু ঘোর হলেও সৌন্দর্য তার থেকে অনেক গুণ বেশি। সে দেখেছে তার ভাবির মাথায় অনেক চুলও আছে। ভাবিকে তার ভীষণ পছন্দ হয়েছে। যদিও নিশাতকে সে ভালো করে চিনে না, তবুও মনে হয় মেয়েটা নিজেকে আড়াল করে রাখতে চাইছে। মনে প্রশ্ন জাগতে নিশাতের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাবি তুমি এত চুপচাপ থাকো কেন? কথা বলতে পছন্দ করো না নাকি আমাদের সাথে হেজিটেট করছো? নিশাত পাশে তাকিয়ে অর্থীকে তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে একটু লজ্জা পেল। মাথা নিচু করে হালকা হেসে বলল, আগে তুমি অন্যদিকে তাকাও, তারপর উত্তর দিচ্ছি, লজ্জা লাগছে আমার। নিশাতের জবাব শুনে অর্থী উচ্চস্বরে হেসে উঠল। চোখ ঘুরিয়ে সামনে তাকিয়ে হাস্যমুখে বলে উঠল, ইস ভাবি তুমি কত সরল। যখন আমার ভাইয়া তোমার দিকে এর থেকেও বেশি গভীর দৃষ্টিতে তাকাবে তখন তুমি কি করবে? রায়ানের কথা উঠতেই দুপুরের ঘটনাটি মাথায় আসলো, কিন্তু মনটাকে খারাপ হতে দিল না। অর্থের সাথে সময় কাটাতে তার ভালোই লাগছে, তাই এই সময়টা ভালোই কাটবে। অর্থের প্রশ্নটা এড়িয়ে গিয়ে অর্থের আরেকটু কাছে ঘেসে ছোট করে বলে উঠল, তোমাকে একটা সিক্রেট বলবো আপু। অর্থী উৎসুক হয়ে তাকালো। মাথা নেড়ে সম্মতি জানাতে নিশাত আবারও বলে উঠল, আমি না প্রচুর কথা বলি, আমার কথার জন্য তো আমার আব্বুর মাথা ব্যথা হয়ে যেত, কিন্তু তোমাদের বাড়িতে সবাই কেমন গম্ভীর, তাই কথা বলতে সাহস পায় না। যদি রাগ করে, প্রথমে উৎফুল্ল হয়ে বললেও শেষে এসে মুখটা ভুতা করে নিল, যেন সে কথা বলতে না পারার জন্য খুবই বিষণ্ণ। অর্থের খারাপ লাগলো, সে যা ভেবেছিল তাই, মেয়েটা তাদের সাথে মানিয়ে নিতে পারছে না। সে কিছু বলতে যাবে তার আগে তাদের পেছন থেকে ভেসে এলো একটা গম্ভীর শান্ত স্বর, তুমি যেমন সেভাবেই নিজেকে প্রকাশ করো, কারোর জন্য নিজেকে আড়াল করার প্রয়োজন নেই, কাউকে ভয় পাওয়ারও দরকার নেই, শুধু এমন কাজ থেকে বিরত থেকো যাতে তোমার আর এই বাড়ির সম্মান নষ্ট হয়। বাক্যগুলো কর্ণগোচর হতে অর্থী আর নিশাত মাথা ঘুরিয়ে পিছে তাকালো। রিমি নেওয়ার চায়ের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো নিশাতের বলা কথাটা সে শুনতে পেয়েছিল, তাই এই বাক্যগুলো বলেছে। রিমি বেগম সামনে এসে চায়ের ট্রেটা টেবিলের উপর রেখে একটা চেয়ারে বসে পড়ল। নিশাতের পানে তাকিয়ে একই স্বরে বলল, তুই এই বাড়ির বউ মানে তোমার এখানে সম্পূর্ণ অধিকার আছে, তোমার যা ভালো লাগবে তাই করতে পারো, কেউ কিছু বলবে না, নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হয়, বুঝেছো মেয়ে? নিশাতের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মাথা নেড়ে সাই জানাতে রিমি নেওয়াজ গম্ভীরতার সহিত বলল, মুখে বলতে পারো না? একটু আগেই তো বললে তুমি নাকি অনেক কথা বলো। নিশাত প্রত্যুত্তরে মুখ ফুসকে বলে উঠল, আপনিও তো একটু মিষ্টি সুরে কথা বলতে পারেন আম্মু, নাকি মিষ্টি সুর বের হয় না আপনার আর আপনার ছেলের মুখ থেকে? বলে এক হাতে মুখটা চেপে ধরলো। কথা বলতে বলেছে মানে কি যা তা বলবে? অর্থে ফিক করে হেসে উঠল। রিমি নেওয়াজ কোনো উত্তর দিল না। উঠে দাঁড়িয়ে আড়ালে হালকা হেসে বাড়ির দিকে যেতে যেতে একটু নরম কণ্ঠে বলল, নতুন বউদের সন্ধ্যার সময় বাইরে থাকা ঠিক নয়, জলদি দুজন আড্ডা শেষ করে ফিরে এসো। অর্থে বলল, ঠিক আছে। মিনমিন করে উত্তর দিয়ে শাশুড়ির যাওয়ার পানে তাকিয়ে রইল। অদ্ভুত মানুষ তার শাশুড়ি, ভালোবাসবে কিন্তু তা বুঝতে দিবে না। সেদিক থেকে চোখ সরিয়ে চায়ের কাপ নিয়ে একটা অর্থীকে দিল, অন্যটিতে নিজের চুমুক দিয়ে অর্থের সাথে গল্পে মেতে উঠল, যেন পারমিশন পেতে সে নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। আর এদিকে নিজেদের হাসপাতালে নিজস্ব কেবিনে বসে আছে রায়ান। রোগী দেখা অনেক আগেই শেষ। এই হাসপাতাল তাদের নিজেদের, সকাল থেকে বিকেল পর্যন্ত অন্য এক প্রাইভেট মেডিকেলে বসে। সপ্তাহে 2 বা 3 দিন ক্লাস নেয় সেখানে, আর বিকেল থেকে রাত পর্যন্ত নিজেদের হাসপাতালে কাটায়। তাদের পরিবারের কম বেশি সবাই বলতে গেলে ডাক্তার, তাই এই হাসপাতাল তারাই চালায়। একে তো শরীর ক্লান্ত, তারপর মাথা ব্যথাটা যেন চারা দিয়ে উঠছে। দুপুরের কথা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলল।
তার তখন ওভাবে ওভার রিয়েক্ট করা ঠিক হয়নি। যেভাবেই হোক বিয়েটা হয়েছে, আর মেয়েটা তার রুমে থাকে, তাই কিছুটা অধিকারবোধ ওই মেয়েটারও আছে। কিন্তু তার কি করার, হঠাৎ করে এত রাগ হলো, নিজেকে সামলাতে ব্যর্থ হলো। রায়ান চেয়ারে মাথায় নিয়ে চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো। হঠাৎ করে সামনে নিশাতের ভয়ে বন্ধ হয়ে থাকা চোখের পাতা সহ পুরো মুখটা ভেসে উঠলো। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো রায়ান, মেয়েটার মুখ কেন ভেসে উঠলো? দরজায় নক হওয়ার কারণে এ বিষয়ে আর ভাবার ফুসরত পেল না। সোজা হয়ে বসে পারমিশন স্বরূপ বলে উঠলো, কামিং। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আরহান নেওয়াজ। বাবাকে দেখেও কোনো সারা শব্দ করলো না। আরহান সাহেব এসে ছেলের সামনে একটা চেয়ারে বসলো। ছেলের পানে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, তোমাকে ক্লান্ত মনে হচ্ছে, বাড়ি ফিরবে কখন? তোমাকে কত বলি ওই মেডিকেলে জব ছেড়ে শুধু নিজেদের হাসপাতালে সময় দাও, এত স্ট্রেস কেন নাও? বাবার এত চিন্তিত স্বর শুনে ভাবলেশীন ভাবে বলে উঠলো, আমি ঠিক আছি। ছেলের এত সংক্ষিপ্ত উত্তরে মনক্ষুণ্ণ হলো আরহান সাহেব। তার ছেলে একটু কমই কথা বলে, রাগটাও বেশি। তবে বাবার সাথে বা পরিবারের সাথে কারো সাথে গলা চড়িয়ে কথা বলে না, দায়িত্ব পালন করতে কখনো ভুলে না। ছেলে তো এখনো তার উপর রেগে, তা তিনি ভালোই বুঝলেন। ভুল হয়তো ওনারই, তবে ছেলেকে সময় দেওয়ার মতো সময় যে ওনার কাছে ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেললো, এই ভেবে যে একদিন সব ঠিক হয়ে যাবে। বিয়েটা জলদি হলেও ছেলেকে এখন সময় দেওয়া প্রয়োজন। তিনি ছেলেকে বুঝাতে বলে উঠলো, তুমি হয়তো রেগে আছো আমার উপর, তবে একটা কথা বলি, আমি আমার ছেলেকে চিনি। সে কখনো দায়িত্ব হেলাফেলা করতে শিখেনি, তাই দায়িত্বের খাতিরে হলেও মেয়েটাকে মেনে নাও। তার মানে এই নয় সারা জীবন দায়িত্বই পালন করে যাবে শুধু। ভালোবাসা না থাকলে সংসার কখনো সুখের হয় না। তাই নিজেকে সময় দাও, বিয়েটাকে মেনে নাও। আমি চাই ওই মেয়েটাকে তুমি খুব সুখে রাখো। বোঝাতে পেরেছি আমি? রায়ান কোনো উত্তর দিল না, নির্বিশেষ তাকিয়ে রইল বাবার দিকে। মাথার ভিতর কি ঘুরছে সেই জানে বোধ হয়। ছেলেকে চুপ থাকতে দেখে তিনি আবারও প্রশ্ন করলো, বিয়ের খবরটা বন্ধুদের জানিয়েছ তো? রায়ান বলল, হুম। ছেলের শান্ত কণ্ঠের প্রত্যুত্তর পেতে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, ওই মেয়েটাকে জানিয়েছ তো? রায়ান বলল, না। এবারে আরহান সাহেব রেগে গেল, হালকা রাগত স্বরে বলে উঠলো, শুনো, যত দ্রুত সম্ভব তাকে জানিয়ে দিও, আর সাথে সব সম্পর্ক নষ্ট করে দিও। এতদিন তোমার বন্ধু ছিল বিদায় আমি মিশতে বারণ করিনি, তবে এখন আমি চাই না তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক, বন্ধুত্বও নয়। রায়ান রেগে গেলেও নিজেকে শান্ত রেখে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, সবকিছুতে তুমি বাধা দিতে পারো না আব্বু, আমার নিজেরও কোনো ইচ্ছে বা অনিচ্ছে থাকতে পারে। আরহান সাহেব রেগে উঠে দাঁড়ালো, গম্ভীর স্বরে উত্তর করলো, তোমাকে কিছু করতে বাধা দিচ্ছি না আমি, শুধু বাবা হিসেবে ছেলেকে খারাপের থেকে দূরে রাখার চেষ্টা করছি। বলে দরজা অবধি হেঁটে গেল। সেখানে দাঁড়িয়ে পরে পিছনে তাকিয়ে ছেলের উদ্দেশ্যে পুনরায় বলে উঠলো, তুমি বোধহয় কাল রাতে বাড়ির বাইরে ছিলে, কোথায় ছিলে জানতে চাই না, তবে এমন যেন আর না হয়, প্রতি রাতে তোমাকে বাড়িতে উপস্থিত চাই, কথাটা মাথায় রেখো। আরহান সাহেব যেতে রায়ান দুহাতে নিজের মাথাটা চেপে ধরলো। তার বাবা কেন এত চাপ সৃষ্টি করছে তার জন্য? আর মুস্কানকে নিয়ে তার বাবার এত কিসের সমস্যা? অসহ্য এক অনুভূতি হচ্ছে। কি করবে সে এখন? কি করা উচিত তার? নাকি বাবার কথা মতো দায়িত্ব হিসেবে মেনে নেবে মেয়েটাকে? ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলো রায়ান। ডাইনিং টেবিলের পাশেই নিশাত দাঁড়ানো। বাড়ির সবাই ডিনার করতে ব্যস্ত। বাবা বেরিয়ে আসার অনেক পরে রায়ান তার কেবিন থেকে বেরিয়েছিল, তাই হয়তো আসতে দেরি করে ফেলেছে। ছেলেকে দেখতে পেয়ে রিমি নেওয়াজ আওয়াজ তুলে বললেন, জলদি ফ্রেশ হয়ে এসে ডিনার করে নাও রায়ান। রায়ান উত্তরহীন উপরে উঠে গেল। নিশাত সেদিকে একবার তাকিয়ে আবারও চোখ সরিয়ে একটা চেয়ারে বসে পড়লো অর্থির পাশে। কিছুক্ষণ পরে রায়ানকে নিচে নামতে দেখা গেল। এসে বসলো চাচাতো ভাই আয়ানের পাশে। আরহান সাহেব আর চোখে একবার ছেলের পানে তাকালো। ছেলেটা কথা শুনছে তাহলে, বাকি কথাগুলো হয়তো মেনে নেবে ধীরে ধীরে। সবাই নিশ্চুপে খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। নিশাত শাশুড়ির সাথে থেকে নিচে গেল। এখন থেকে রুমে যেতে কেমন যেন লাগছে। লোকটা তাকে রুমে দেখে যদি আবার রেগে যায়। রিমি বেগম নিশাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বুঝলো বোধ হয়। সে এক কাপ কফি বানিয়ে নিয়ে এসে নিশাতের হাতে ধরিয়ে দিয়ে বলল, কফি নিয়ে রুমে যাও, রায়ানের এখন এটা খুব প্রয়োজন। আর কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে, এখন যাও। যাওয়ার ইচ্ছে না থাকলেও মেনে নিল নিশাত। এছাড়া আর উপায়ই বা কি? কফি হাতে রুমে প্রবেশ করলো। সামনে তাকাতেই দেখলো রায়ান বসে আছে সোফাতে, মাথা হিলিয়ে কপালে হাত দিয়ে আছে। নিশাত ছোট ছোট পায়ে এগিয়ে রায়ানের সামনে দাঁড়িয়ে নম্র স্বরে বলল, আপনার কফি, খেয়ে নিন। রায়ান কপাল থেকে হাত ছুড়িয়ে নিশাতের পানে তাকালো। কিছু মুহূর্ত তাকিয়ে রইল। এমন তাকানোতে নিশাত মাথা অন্যদিকে ঘুরিয়ে নিল। লোকটা আবার রেগে যাবে না তো? রায়ান চোখ স্থির রেখেই বলে উঠল, আমার কফি আমি বানিয়ে এনে খেতে পারি। শান্ত স্বরে বুঝলো লোকটা রেগে নেই, কিন্তু সে কফি নিয়ে এসেছে বলে কি লোকটা তাকে ইনডাইরেক্টলি খাবে না বললো? নিশাত মনে মনে ভ্যাংচালো। রায়ানের সামনে থেকে সরে যেতে যেতে অস্ফুট স্বরে আওড়ালো, ঠিক আছে, তাইলে নিজের কফি নিজেই বানিয়ে খান, এটা বরং আমিই খাই। রায়ান চোখ ছোট ছোট করে তাকালো। সে একটু বলতে মেয়েটা কফি নিজে খাওয়ার কথা বলছে। তাকে আর একবারও সাধলো না। তার ভাবনার মাঝে নিশাত কফিতে একটা চুমুক দিয়ে থুতু করে উঠল। নিশাতের প্রতিক্রিয়া দেখে রায়ানের নাক মুখ কুচকে উঠল। ধমক দিয়ে বলল, এই মেয়ে সব কি করছো? রুমকে কি তোমার ওয়াশরুম মনে হয়? নিশাত কফি মগটা টেবিলের উপর রেখে প্রত্যুত্তরে বলল, সরি, আসলে কফিটা এত বিশ্রী মানে তেতো যে মুখে দিতে এই রুমটাকে আমার বাথরুমই মনে হয়েছিল। কফিটা বোধহয় আপনার জন্যই পারফেক্ট ছিল। আপনি আর কফি দুটোই সেম টু সেম। কথাটা শেষে বিড়বিড় করে বলল। রায়ানের চোখ মুখ আরো ছোট হয়ে এলো। এই মেয়ে কি নম্র স্বরে তার সাথে মজা করছে? ইচ্ছে হলো জুড়ে একটা ধমক দিতে, কিন্তু নিজেকে আটকালো। তার ঘুম প্রয়োজন।
নয়তো মাথা ব্যথা কমছে না, ওষুধ খেয়েছে কিন্তু কাজ হচ্ছে না, কফিটা এখন খেতে পারলে ভালোই হতো, তাও এই মেয়ের জন্য হলো না, আর নিচে গিয়ে বানিয়ে খাওয়ার ইচ্ছেও নেই, আর না তো এই মেয়ের সাথে কথা বলে মুড খারাপ করার ইচ্ছে আছে। তাই তো সোফাতেই টান টান হয়ে শুয়ে পড়লো। নিশাত ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লো। একবার রায়ানের দিকে তাকালো, লোকটাকে সোফায় শুতে দেখে খারাপ লাগলো, তবে মুখ ফুটে কিছু বললো না, যদি মানুষটা ভুল বুঝে। রায়ান লম্বা হওয়ায় সোফাতে শুতে কষ্ট হচ্ছে, বিছানায় তাকিয়ে দেখলো নিশাত নিশ্চিন্তে শুয়ে পড়েছে শান্তিতে। রায়ান বিরক্তিতে একা বিড়বিড় করে বলে উঠলো, শুনেছি গ্রামের মেয়েরা নাকি নরম হয়, কারো কষ্ট দেখতে পারে না, আর এই মেয়েকে দেখো কি শান্তিতে ঘুমাচ্ছে, একবার বলেও না আপনি বিছানায় ঘুমান। নিশাত বলল, এই রুম আর বিছানা দুটোই আপনার ব্যক্তিগত, তাই আপনি যেখানে ইচ্ছা ঘুমাতে পারেন, এতে আমি কিছু বলার কে। নিজের কথার মাঝে নিশাতের কথা শুনে অবাক হলো, সে তো বিড়বিড় করছিল, তাহলে এই মেয়ে শুনলো কি করে, নাকি সে জুড়ে বলে ফেলেছে। আচ্ছা, এই মেয়ে কি মাত্রই তাকে খোঁটা দিল, স্বামীর কষ্ট বুঝে না আবার খোঁটা দেয়, ম্যানারলেস মেয়ে কোথাকার। নিজের মতো ভেবে আবারও কপালে হাত রেখে চোখ বুঝলো। নিশাত বিছানা থেকে নেমে এসে রায়ানের থেকে একটু দূরে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি এখানে ঘুমাচ্ছি। নিশাতের ভয়েস শুনতেই কপাল থেকে হাত ছুড়িয়ে নিশাতের পানে তাকালো। এখন কোনো তর্কাতর্কি করার ইচ্ছা হলো না, সুযোগ পেতেই সোফা থেকে নেমে বিছানায় শুয়ে পড়লো। নিশাত সোফায় শুয়ে পড়লো, চোখ রাখলো রায়ানের দিকে। তার নিজেরও এখন সব অসহ্যকর বিরক্তকর লাগছে। এভাবে কতদিন চলবে সব? বউ মানিস না ভালো কথা, সবার সামনে বুক ফুলিয়ে বলে দে বউকে আমার রুমে রাখতে পারবো না, তাহলে সে অন্তত আলাদা একটা রুম পেয়ে যেত। নিজের ভাবনায় নিজের মাথায় একটা চাপড় মারতে ইচ্ছে হলো নিশাতের। সে তো শ্বশুরের কথা ভেবে অন্য রুমের কথা বলতেও পারছে না, বাড়ির মানুষগুলো কি ভাববে, কিন্তু এভাবে কি থাকা যায়? যে বউ হিসেবে মানে না তার সাথে এক রুমে থাকাও তো অস্বস্তিকর ব্যাপার। স্বামীর পানে চোখ রেখে নিশাত তাদের বাসর রাতের কথা স্মরণ করলো। বিয়ে শেষ করে শহরে ফিরতে তাদের ভালোই রাত হয়েছিল। এসে শাশুড়ি ফ্রেশ করিয়ে পরনের শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরিয়ে দিয়ে রায়ানের বিছানায় তাকে বসিয়ে রেখে চলে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে রায়ান রুমে এসেছিল, তবে তার দিকে ফিরেও দেখেনি। পোশাক বের করে ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়েছিল, নামাজটা পর্যন্ত পড়ার কথা ভাবেনি। সে কয়েকবার চোখ তুলে স্বামীর পানে তাকালেও স্বামীকে একবারের জন্য চোখ তুলে তাকাতে দেখেনি। শুধু রায়ান শুয়ে পড়ার কিছু মুহূর্ত পর একটাই বাক্য উচ্চারণ করেছিল, এই রুমে থাকার জায়গা দিলেও রায়ান নেওয়াজের মনের ভিতর থাকার অধিকার নেই, তাই কখনো কোনো আশাও করো না। শুধু এইটুকুই। আর কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল তা ভালোই বুঝেছিল নিশাত, কোনো বাক্য ব্যয় সে করেনি। বিছানার এক কোণে পড়েছিল কোনো ফেলনা বস্তুর মতো। সকালে চোখ মেলার পর মানুষটাকে দেখার সৌভাগ্য হয়নি, আর পরের রাতে তো স্বামী নামক মানুষটা বাসাতেই ফিরেনি। সেই রাতের কথা মনে পড়তেই মনটা ভারী হলো, তবুও রায়ানের থেকে চোখ সরালো না। রায়ান ঠিকই বলেছিল, তার আশা রাখা ঠিক নয়। এই মানুষটাকে দেখে মনে হয় সে সব দিক থেকে পারফেক্ট। তার মতো মেয়ের জীবনে তো সামান্য জিনিসই সয় না, তাহলে এত পারফেক্ট মানুষটাকে পাওয়ার আশা সে কি করে করতে পারে, যেখানে সে অবগত তার স্বামী অন্য মেয়েকে ভালোবাসে। সেই রাতের মতো সোফাতেই কাচুমাচু হয়ে শুয়ে পড়লো নিশাত, চোখের পাতা ভেজা অনুভব করলো, তবুও রায়ানের দিক থেকে চোখ সরালো না, যেন সে পণ করেছে আর স্বামী উপাধি পাওয়া মানুষটাকে এভাবে দেখেই কাটিয়ে দেবে দীর্ঘ রজনী। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়েন।